এদিকে ন্যায় বিচার না পেলে অনশনের হুমকি ইমরান খানের। আরও জানিয়ে দিব ইরানের অর্থনৈতিক পরিবর্তনে কতটা ভূমিকা রাখতে পারবেন নতুন প্রেসিডেন্ট। সর্বশেষ জানিয়ে দিব গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বড় ধরনের হামলা চালাতে পারে হামাস, শঙ্কায় ইসরায়েল। গাজায় কিংবা পশ্চিম তীরের ইসরায়েলি বাহিনীর ওপর বড় ধরনের হামলা চালাতে পারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস, পণবন্দি ও যুদ্ধবিরতি চুক্তি করতে যাতে ইসরায়েল আরও আগ্রহী হয় সে বিষয়টি ত্বরান্বিত করতে এই হামলা চালাতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আশঙ্কা করছে। হিব্রু মিডিয়ায় প্রকাশিত সূত্রবিহীন ওই খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনীর ওপর হামলাটি হতে পারে গাজার ভেতরে, গাজার সীমান্ত এলাকায় কিংবা অধিকৃত পশ্চিম তীরে। প্রতিবেদনটিতে বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। এদিকে হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে ছাড় দেওয়ার প্রেক্ষাপটে মিশরীয় মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও কাতারের নেতৃত্বাধীন আলোচনায় তাদের সম্পৃক্ততা বাড়াবে বলে ইসরায়েলের চ্যানেল 12-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য সংশোধিত প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। নতুন প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সৈন্য প্রত্যাহার না করার ব্যাপারে অটল থেকেও বেশ নমনীয়তা প্রদর্শন করেছে ইসরায়েল। গাজায় ইসরায়েল কি করতে চায়? গাজায় হামাসকে পরাজিত করার ইসরায়েলের লক্ষ্য অর্জন বেশ দূরবর্তী হয়ে গেছে, আর বিশ্লেষকরা বলছেন সম্প্রতি ঘোষিত তৃতীয় পর্যায়ে আদতে অনেকটাই দখলের মতো হয়ে গেছে মনে হচ্ছে। ইসরায়েল বৃহস্পতিবার বলেছিল তারা হামাসের পক্ষ থেকে যে সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে তা তারা বিবেচনা করবে, যা বিশ্বকে কিছুটা আশার সঞ্চার করেছে। তবে এই চুক্তি হলেও গাজায় বর্তমান সংকটের দ্রুত সমাধান নাও হতে পারে। অন্যদিকে হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবের পূর্বে ইসরায়েল তাদের পরবর্তী পর্যায় নিয়ে কথা বলেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুসারে এই পর্যায়ে সংঘাতের তীব্রতা কম থাকবে, তবে এটি এমন একটি পর্যায় যা ইসরায়েলি সেনাদের গাজার ভূখণ্ডে মোতায়েন রাখবে এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে লড়াই চালিয়ে যেতে অগ্রাধিকার দেবে। ইসরায়েলি সরকার এখন পর্যন্ত জোর দিয়ে বলে আসছে হামাস পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত লড়াই শেষ হবে না। তবে হামাস ও অপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা এমন সব এলাকায় আবারও হাজির হচ্ছে যেখানে ইসরায়েল তাদের পরাজিত করার ঘোষণা দিয়েছিল। ফলে এটি স্পষ্ট হয়ে গেছে হামাস ও ফিলিস্তিনি যোদ্ধাদের পরাজিত করার লক্ষ্য ইসরায়েল খুব সহসাই অর্জন করতে পারছে না। একই সঙ্গে এর অর্থ হলো গাজায় ইসরায়েলের উপস্থিতির কোনো নির্দিষ্ট মেয়াদ নেই বলে মনে হচ্ছে। ন্যায় বিচার না পেলে অনশনের হুমকি ইমরান খানের। ন্যায় বিচার না পেলে কারাগারে অনশনের হুমকি দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার 5 জুলাই একটি দুর্নীতির মামলার শুনানিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের একথা বলেন তিনি। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, ইমরান খান বলেছেন দেশের আইনে সব নাগরিকের সমান অধিকার রয়েছে। তার বিরুদ্ধে করা মামলাগুলো নিয়ে তাকে পছন্দ অপছন্দের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তিনি বলেন পিটিআই এর বিরুদ্ধে করা মামলাগুলোর বিষয়ে আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন প্রধান বিচারপতি কাজী ফায়েজিসা। তার উপর আস্থা নেই জানিয়ে ন্যায় বিচার পাবেন না বলে আশঙ্কা পিটিআই নেতার। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খান অভিযোগ করেন কারাগারটি নিয়ন্ত্রণ করেছেন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের নির্দেশেই কাজ করেন কারাগার প্রধান, আর এই কারণে দলের নেতাদের সঙ্গে তাকে দেখা করতে দেয়া হচ্ছে না। ইমরান খান বলেন পাকিস্তানের সেনাবাহিনী যদি ভাবে এতে করে তার দল দুর্বল হবে তবে তারা ভুল ভাবছে, কেননা তার দলে সাধারণ মানুষের সমর্থন বেশি। তবে যদি দলের প্রতিষ্ঠাতা অনশনে যান তবে সারা দেশে অনশন শুরুর হুমকি দিয়েছেন পিটিআই কর্মীরা। 2022 সালে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর তার বিরুদ্ধে শতাধিক মামলা দেওয়া হয়। এর মধ্যে কয়েকটি মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। 2023 সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন তিনি।
ইরানের অর্থনৈতিক পরিবর্তনে কতটা ভূমিকা রাখতে পারবেন নতুন প্রেসিডেন্ট? সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ৬৯ বছর বয়সী এই হৃদরোগ বিশেষজ্ঞ সাইদ জালিলের বিপক্ষে রানফ নির্বাচনে জয়ী হয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ৩,৬০,০০,০০০ ভোটের মধ্যে প্রায় ১,৬০,০০,০০০ ভোট পেয়েছে পেজেশকিয়ান, যা মোট ভোটের ৫৪%। পেজেশকিয়ান তার নির্বাচনী প্রচারণায় ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্নতা মুক্ত করে পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পরাশক্তির সাথে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনর্জীবিত করার অঙ্গীকারও করেন, যা ইরানের পারমাণবিক কার্যকলাপ সীমিত করতে নিষেধাজ্ঞা শিথিল করেছিল। ২০২২ সালে হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হওয়া মাসা আমিনের মৃত্যুর পর দেশজুড়ে হিজাব বিরোধী আন্দোলন শুরু হয়। পেজেশকিয়ান তার নির্বাচনী প্রচারণায় বাধ্যতামূলক হিজাব পরার বিধানের বিরোধিতা করেছেন এবং ইরানে ইন্টারনেটের ওপর কড়াকড়ি শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। পেজেশকিয়ান তার সরকারে আরও নারী ও জাতিগত সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত করার অঙ্গীকার করেছেন। তিনি মুদ্রাস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন, যা বর্তমানে প্রায় ৪০% দাঁড়িয়েছে। ইরানের প্রেসিডেন্ট হিসেবে পেজেশকিয়ান দেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে প্রভাব বিস্তার করতে পারবেন, তবে পুলিশ, সেনাবাহিনী ও ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের ওপর তার কোনো কর্তৃত্ব থাকবে না, কারণ এসব বাহিনী সরাসরি সর্বোচ্চ নেতার কাছে জবাব